শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 6 নিয়ে আলোচনা করছি। আমরা জানি আমাদের চারপাশে অনেক পদার্থ আছে। তোমরা সবাই পদার্থ সম্পর্কে জানো। প্রতিটি পদার্থের ক্ষুদ্রতম অংশই হচ্ছে অণু, তার ছোট অংশ হচ্ছে পরমাণু। আর এই পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় বন্ধুরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই ইলেকট্রন, প্রোটন এবং এই নিউট্রন পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে তা আমরা আগের পাঠে জেনেছি। আজকে আমরা জানব এই ইলেকট্রন, প্রোটন কিভাবে কাজ করছে, এরা কিভাবে একটি যৌগ তৈরি করছে একটি মৌল আরেকটা মৌলের সাথে, আয়ন কি, কিভাবে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হচ্ছে। আমরা এই অ্যানায়ন এবং ক্যাটায়নের মাধ্যমে যে যৌগ তৈরি হচ্ছে সেই সম্পর্কে আজকে জানব। এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু মৌলের ধর্ম প্রকাশ পায়। এর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা এই ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করছে। যখন সে সক্রিয় হয় অর্থাৎ আধানযুক্ত হয়, একটি মৌলের পরমাণুতে যে কয়টি ইলেকট্রন আছে এবং সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা, সেই কক্ষপথে যদি সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে সে স্থিতিশীল থাকে। যেমন হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 2, অর্থাৎ তার নিউক্লিয়াস এর বাইরে যে কক্ষপথ আছে সেখানে 2টো ইলেকট্রন থাকবে। তাহলে সেই 2টো ইলেকট্রন আছে, সর্বোচ্চ 2টোই থাকতে পারে, সেখানে তার পূর্ণ, সুতরাং সে স্থিতিশীল অবস্থায় আছে। এভাবে আমরা যদি নিয়নের কথা চিন্তা করি, নিয়নের সেই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে যা আছে, যদি সেই কয়টি থাকে সেও নিষ্ক্রিয় থাকে। তাহলে আমরা দেখি একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যদি সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা তার চেয়ে কম বা বেশি থাকে, সেক্ষেত্রে কী হবে? যেমন আমরা সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? এর ইলেকট্রন বিন্যাস প্রথম শেলে 2টি ইলেকট্রন, তারপরের শেলে থাকবে বাহিরের শেলে 1টি ইলেকট্রন, অর্থাৎ তার বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। এই ক্ষেত্রে সে কি স্থিতিশীল? বন্ধুরা একটু ভেবে বলো, তার বাহিরের শেলে কয়টি ইলেকট্রন থাকার কথা তোমরা পূর্বের পাঠে জেনেছ। বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা এখানে থাকার কথা ছিল 18টি, কিন্তু এখানে আছে 1টি। তাহলে তার এই শেল পূর্ণ হচ্ছে না, সে কি করবে? সে কি স্থিতিশীল? না, সে এই 1টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ তার পক্ষে বাকি অনেকগুলো ইলেকট্রন এনে এই কক্ষপথ পূরণ করা সম্ভব না। সুতরাং সে 1টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা তার আছে। এবার আমরা যদি আরেকটি মৌল দেখি, যে যার কক্ষপথে 2টি ইলেকট্রন 1 2 3 4 5 6 7, আরেকটি ইলেকট্রন আমরা দেওয়ার পরে এখানে কয়টা হলো? 7টি। তার মানে হচ্ছে এখানে 1টি ইলেকট্রনের গ্যাপ আছে, শর্ট আছে। যদি সেও স্থিতিশীল নয়, তার এই কক্ষপথ পূর্ণ করে সে স্থিতিশীল অবস্থায় আসতে চাচ্ছে। আমরা এখানে যে ইলেকট্রন বিন্যাসটি দেখতে পাচ্ছি, বলতে পারো বন্ধুরা এটি কার গঠন? এটি হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি? ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টি। তাহলে 7 আর 2 9, তার এই শেলে 1টি ইলেকট্রন গ্যাপ আছে। সে চাইবে আরেকটি ইলেকট্রন কোথাও থেকে যদি পায় তাহলে কি হবে? সে স্থিতিশীল হবে।
এখন সে যদি এই ইলেকট্রনটি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করে কাউকে, অর্থাৎ সে যদি এই ইলেকট্রনটি কাউকে দিয়ে দেয়, ধরে নিচ্ছি সে দিয়ে দিল, তাহলে এই ইলেকট্রনটি যখন সে দিয়ে দিল তাহলে এই শেলটার প্রয়োজন হচ্ছে না। তাহলে বন্ধুরা, এই শেলটা যদি না থাকে তাহলে সে কি স্থিতিশীল? ওকে, সে এখন স্থিতিশীল অবস্থায় আছে। এই যে একটি ইলেকট্রন সে ছেড়ে দেওয়ার প্রবণতা, এখানে সে কি করলো? দান করেছে একটি ইলেকট্রন, এখানে সে ক্যাটায়ন হয়েছে, তখন সে আয়নিত অবস্থায় চলে আসছে, আয়ন। একই বলছি আমরা সোডিয়ামের আয়ন, যে কিনা ক্যাটায়নে পরিণত হয়েছে। এখন এই অবস্থায় যদি সে থাকে, এই ইলেকট্রনটা নেয়ার মতো কে আছে তার পাশে? আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন আছে, তার ইলেকট্রন সংখ্যা এখানে আছে 7টি বাহিরের শেলে, 1টি শর্ট আছে। এখন সে যদি এই ইলেকট্রনটাকে সে যদি গ্রহণ করতে পারে, তাহলে কি হবে বন্ধুরা? সে যখন গ্রহণ করবে সেও কিন্তু স্থিতিশীল অবস্থায় নেই। যখন সে অষ্টক পূর্ণ হবে তখন সে একটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। অর্থাৎ এই ইলেকট্রনটি যদি সে রিসিভ করতে পারে, তাহলে সে এখানে যখন চলে আসবে, এই ইলেকট্রনটি যখন চলে আসবে তখন তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কি দেখছি আমরা? কোনো মৌলের ইলেকট্রন সে যদি তার কম থাকে বা বেশি থাকে, যার বেশি থাকবে সে দিয়ে দেওয়ার প্রবণতা থাকে, আর যার কম থাকে সে রিসিভ করার প্রবণতা থাকে। তো এভাবে যদি না হয়, এছাড়াও তারা ইলেকট্রন কিন্তু ভাগাভাগিও করে, সেটা আমরা উপরের ক্লাসে জানব। এইভাবে সে ভাগাভাগি করে অথবা ইলেকট্রন দান করে তারা কিন্তু একটা যৌগ তৈরি করতে পারে। এখানে ফ্লোরিনের কথায় আসছি। ফ্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে আয়নে পরিণত হবে, এটাকে আমরা বলছি অ্যানায়ন। তাহলে বন্ধুরা বুঝতে পারছি আমরা ক্যাটায়ন কি এবং অ্যানায়ন কি। তো ক্যাটায়ন হচ্ছে আমরা যখন দেখব যে ইলেকট্রনটা সে দিয়ে দিচ্ছে, সেই দিয়ে দেওয়ার প্রবণতার কারণে সে হয়ে গেল ক্যাটায়ন। আর এখানে সে কি হলো? অ্যানায়ন, অর্থাৎ সে একটি ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন হয়েছে। এবার লক্ষ্য করো, সে ধনাত্মক অ্যানায়ন হয়েছে কেন? তার এখানে নিউক্লিয়াসে কি ছিল বন্ধুরা? নিউক্লিয়াসে ছিল প্রোটন। নিউক্লিয়াসে ছিল প্রোটন। এই প্রোটন সংখ্যা কয়টি ছিল? প্রোটন ছিল ইলেকট্রনের সমান, অর্থাৎ 11টি। এবার ইলেকট্রন কয়টি? ইলেকট্রন কয়টি? এখানে ইলেকট্রন সংখ্যা পাচ্ছি আমরা 10। তাহলে বেশি কি হলো? ইলেকট্রন আমরা জানি ঋণাত্মক আধানযুক্ত, আর প্রোটনকে আমরা জানি ধনাত্মক আধানযুক্ত। সুতরাং এই ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আর প্রোটন যেহেতু ধনাত্মক, তার কেন্দ্রে ইলেকট্রন ধনাত্মক চার্জ বেশি আছে, সুতরাং সে আয়ন হয়েছে এবং সে ক্যাটায়নে পরিণত হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে ফ্লোরিন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের বাহিরের শেলের ইলেকট্রন সংখ্যা কয়টি ছিল? বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা 7টি আর ভিতরে ছিল 2টি, মোট 9টি ছিল। কিন্তু তাহলে ইলেকট্রন যদি 9টি থাকে, প্রোটন কয়টি হবে? 9টি। এখানে 9টি প্রোটন ছিল, কিন্তু সে যখন একটি ইলেকট্রন গ্রহণ করেছে তার বাহিরের শেলে, তার ইলেকট্রন সংখ্যা এবার হয়ে গেল 10টি। তো ইলেকট্রন সংখ্যা এখন তার হয়ে গেল 10, আর তার প্রোটন সংখ্যা ছিল 9। কি বেশি বন্ধুরা? একটি ইলেকট্রন বেশি। যেহেতু একটি ঋণাত্মক ইলেকট্রন বেশি, সুতরাং সে ঋণাত্মক চার্জিত। এইটাই অ্যানায়ন। এখন এই দুইটা মৌলকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে তারা কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে তারা একটা স্থিতিশীল পর্যায়ে চলে যাবে, যার নাম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। কি নাম হবে? সোডিয়াম ফ্লোরাইড।
এই যুক্ত অবস্থাটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড। আমরা এইভাবে তার সংকেত লিখতে পারি। এইভাবে একটি নতুন যৌগ সৃষ্টি হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এটার একটা সারমর্ম দেখে নিই যে এখানে আমরা কি দেখলাম? সোডিয়াম, তার একটা ইলেকট্রন বাইরে ছিল, একটা শেল ছিল, যে শেলটা বিলুপ্ত হয়ে গেছে। এখন একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার পর সেটা বিলুপ্ত হয়ে গেল, সে আয়নে পরিণত হলো। এই যে ছেড়ে দেওয়ার প্রবণতাকে আমরা কি বলছি? ক্যাটায়ন। আবার এখানে আমরা লক্ষ্য করছি ফ্লোরিন, তার ইলেকট্রন সংখ্যা ছিল 9টি, বাইরের শেলে ছিল 7টি, তার একটি ইলেকট্রনের শর্ট ছিল। সে যখন এখান থেকে পেয়ে গেল, তার অষ্টক পূর্ণ হয়ে গেল, সুতরাং সে আয়ন হয়ে গেল। এখন সে অ্যানায়ন হলো, তার মানে হচ্ছে সে একটি ঋণাত্মক ইলেকট্রন সে গ্রহণ করেছে বলে। তার ভেতরে নিউক্লিয়াসে প্রোটন ছিল 9টি, আর ইলেকট্রন ঋণাত্মক আধান তার বেশি একটি, এই জন্য সে ঋণাত্মক অবস্থায় আছে। এই দুইটিকে যদি আমরা একত্রে করতে পারি, একত্রে রাখি, তাহলে তারা এই যৌগটা তৈরি করছে, যেটা কিনা সোডিয়াম ফ্লোরাইড, অর্থাৎ NaF। চলো বন্ধুরা, এইটি আমরা একটু আরেকভাবে একটু দেখি, বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে আমাদের সোডিয়াম কি করেছিল? আমাদের সোডিয়াম সে একটি ইলেকট্রন দান করবে, অর্থাৎ সোডিয়াম যদি একটি ইলেকট্রন দান করে তখন সে আয়নে পরিণত হয়। আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। এই আয়নটা যখন হয়ে যাবে, তার মানে কি করলো? সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ইলেকট্রন সে ছেড়ে দিল। যখন এটা আলাদা করে দিল, এই ইলেকট্রনটা কে নেবে? এখন এই ইলেকট্রনটা নেবে হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিন কি করবে? এই ইলেকট্রনটি গ্রহণ করে নেবে। এই ইলেকট্রনটি সে যখন নিয়ে নেবে, তখন তার অবস্থা কি হবে? সে ঋণাত্মক আয়নে পরিণত হবে, অর্থাৎ সে F আমরা মাইনাস এভাবে দিয়ে প্রকাশ করি। আর এই ইলেকট্রনটা গ্রহণ করার পর তার অবস্থা এই যদি হয়ে যায়, তাহলে আমরা এটাকে কি বুঝতে পারি? তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। এই দুটো অবস্থার মধ্যে কি হয়? একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণের কারণে তারা একটা নতুন যৌগ গঠন করে। সেটা কি? সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড, যেটা নতুন যৌগ হিসাবে আমরা পাচ্ছি। আর এখানে আমরা সোডিয়ামকে কার সাথে দিয়েছিলাম? সোডিয়ামকে ফ্লোরিনের সাথে দিয়েছিলাম, যার ফলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাতে পারছি যে দুইটি মৌলিক পদার্থ ছিল, তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইডে পরিণত হলো। এইভাবে রাসায়নিক বন্ধন বা এভাবে তারা যুক্ত হচ্ছে, নতুন মৌল তৈরি করছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি দেখলাম? আয়ন কি, মৌলিক পদার্থের ধর্মগুলো কেমন, ইলেকট্রন বিন্যাসের উপর সেটা নির্ভর করছে। আর ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, আর তারা কিভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন অবস্থায় গিয়ে তারা কিভাবে যৌগ তৈরি করছে। কি বিষয়টি কি বেশি কঠিন লাগলো? আশা করছি তোমাদের এই পাঠটুকু ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এবার বাড়ির কাজ দেওয়ার পালা। কাগজ কলম সাথে আছে তো? একটু লিখে নাও। আজকের বাড়ির কাজটি হচ্ছে, ম্যাগনেসিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তাদের এই অ্যানায়ন ক্যাটায়নের অবস্থা দেখিয়ে তুমি বিক্রিয়াটি এভাবে সম্পন্ন করবে। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন। মনে রেখো বন্ধুরা, এখানে অ্যানায়ন এবং ক্যাটায়ন এই দুটি অবস্থার সৃষ্টি করে
আমরা কিভাবে যৌগ তৈরি করছি বিষয়টি হয়তো জানতে পেরেছি ভালোভাবে। যদি এই বিষয়টার সম্পর্কে তোমাদের আরও জানতে ইচ্ছে করে, আরও গ্যাপ থেকে যায়, তাহলে তোমরা কিশোর বাতায়ন ভিজিট করবে। এই সংক্রান্ত কোনো সমস্যা যদি মনে হয় সেখানে লিখে জানাবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া এখানে কিছু কুইজ থাকবে, যে কুইজ তোমরা খেলতে পারছো ঘরে বসে। আর কি, এই কাজগুলো করতে ভালোই লাগবে আশা করছি। আজ এ পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ।